Hello dear learners, welcome to our channel Tutor Home Science. আমি সুষমা ধর, your educator of this channel. In today's class, we will discuss about resistant starch. আজকের ক্লাসে আমরা resistant starch নিয়ে আলোচনা করব। তবে ক্লাসটি শুরু করার আগে জানিয়ে রাখি, আমাদের চ্যানেলে UGC NET হোম সায়েন্সের সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি ইউনিটের উপর ইন ডিটেলসে ক্লাসেস আপলোড করা হয়। আশা করি সেই ক্লাসগুলি তোমাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে বন্ধুদের সাথে। চলো আর দেরি না করে আজকের ক্লাসটি শুরু করব। দেখো, প্রথমেই আমরা হোয়াট ইজ রেজিস্ট্যান্ট স্টার্চ অর হোয়াট ইজ আরএস এই সম্পর্কে কিন্তু আলোচনা করে নেব। তো দেখো কি বলেছে, রেজিস্ট্যান্ট স্টার্চ ইজ আ টাইপ অফ কার্বোহাইড্রেট দ্যাট রেজিস্ট ডাইজেশন ইন দ্য স্মল ইন্টেস্টাইন অ্যান্ড ইনস্টেড ফার্মেন্টস ইন দ্য লার্জ ইন্টেস্টাইন অ্যাক্টিং লাইক ডায়েটারি ফাইবার। অর্থাৎ আমরা যদি ওভারঅল দেখি কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশন, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি দেখব যে কার্বোহাইড্রেটকে জেনারেলি আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। এই যে প্রথমেই যেটা রয়েছে সেটাকে আমরা কি বলি, মনোস্যাকারাইডস। তারপরে রয়েছে ডাইস্যাকারাইডস। যখন মনো এবং ডাইকে জেনারেলি আমরা ফ্রি সুগারের মধ্যেই রেখে থাকি। নেক্সট রয়েছে দেখো অলিগোস্যাকারাইড, যেটাকে আমরা শর্ট চেন কার্বোহাইড্রেটসও বলতে পারি। আর লাস্ট যেটা রয়েছে মোস্ট কমপ্লেক্স ফর্ম অফ কার্বোহাইড্রেট, সেটাকে আমরা কি বলি যে ইট ইজ কল্ড পলিস্যাকারাইড। তাহলে স্টার্চ আমরা কোথায় জানি যে স্টার্চ হচ্ছে বেসিক্যালি টাইপ অফ পলিস্যাকারাইড। তাহলে আমরা বলতেই পারি রেজিস্ট্যান্ট স্টার্চ হচ্ছে কাইন্ড অফ আ কার্বোহাইড্রেট। তাহলে এই যে আমরা এই রেজিস্ট্যান্ট স্টার্চের এই কনসেপ্টটা কোথা থেকে পেলাম, আমরা দেখবো এই যে পলিস্যাকারাইডের আন্ডারেই রয়েছে স্টার্চি পার্টিকলস। এই স্টার্চি পার্টিকলস বা স্টার্চকে আমরা আবার তিনটে ওয়েতে ক্লাসিফাই করতে পারি যে কিভাবে তারা ডাইজেস্ট হয় বা তাদের ডাইজেশনের রেটের উপর বেস করে আমরা কিন্তু এই স্টার্চকে আবার তিনটে ওয়েতে ক্লাসিফাই করতে পারি। ওকে, তো দেখো প্রথমেই যখন আমরা দেখবো, প্রথম যেটা রয়েছে সেটাকে আমরা বলতে পারি কি আরডিএস, নেক্সট রয়েছে এসডিএস এবং থার্ড রয়েছে কি আরএস। এই আরএস সম্পর্কেই আজকে আমরা পড়বো, বাট বাকি দুটো তোমরা একটু জেনে নাও। প্রথম যেটা রয়েছে আরডিএস, সেটাকে আমরা কি বলতে পারি, র্যাপিডলি ডাইজেস্টেবল স্টার্চ। অর্থাৎ এই সমস্ত স্টার্চ আমরা যখন কনজিউম করবো খুব সহজেই কিন্তু আমাদের বডি এটাকে কি করতে পারবে, ডাইজেস্ট করতে পারবে। এবং এই ধরনের স্টার্চ যদি আমরা ইনটেক করে থাকি তাহলে কি হতে পারে, সেখানে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি, করোনারি হার্ট ডিজিজ, এক্সেস অ্যামাউন্টে ওয়েট বা ওবেসিটি, এই জাতীয় কিন্তু মেটাবলিক ডিসঅর্ডার্স বা হাই ব্লাড গ্লুকোজ লেভেল এগুলো হওয়ার চান্সেস লক্ষ্য করা যায়। কিন্তু এসডিএস কি হয়ে থাকে, এই ক্ষেত্রে আমরা এর ফুল ফর্ম কি বলবো, স্লোলি ডাইজেস্টেবল স্টার্চ বলে থাকবো। যেগুলো জেনারেলি কি হয়ে থাকে, যে স্টার্চের ডাইজেশনকে কিন্তু খুব র্যাপিড করে দিচ্ছে না। এগুলো জেনারেলি নর্মালি আমরা ডায়েটের মধ্যে এই এসডিএস কে রাখার চেষ্টা করি। কিন্তু দেখো আরেকটা স্পেশাল টাইপ রয়েছে যেটাকে আমরা কি বলে থাকি, আরএস, রেজিস্ট্যান্ট স্টার্চ। সেটাই আজকে পড়বো যে রেজিস্ট্যান্ট স্টার্চ আমরা যখন এর ওভারঅল ডেফিনেশনটা দেখলাম, সেক্ষেত্রে লক্ষ্য করলাম কি যে রেজিস্ট্যান্ট স্টার্চ কথাতেই আছে এটা কিন্তু না তো স্লো ওয়েতে ডাইজেস্ট হচ্ছে না তো র্যাপিড ওয়েতে। এটা কি করছে, ওভারঅল যে স্টার্চের ডাইজেশন যে প্রসেসটা রয়েছে সেটাকেই দেখো রেজিস্ট করে দিচ্ছে কোথায়, স্মল ইন্টেস্টাইনে, এবং ওভারঅল আমাদের লার্জ ইন্টেস্টাইনে চলে যাচ্ছে, গিয়ে ফার্মেন্ট হচ্ছে। ওকে, জাস্ট অ্যাক্টিং লাইক ডায়েটারি ফাইবার। ডায়েটারি ফাইবার যেভাবে কাজ করে না, যে ডায়েটারি ফাইবার আমাদের শরীরে গেলে কিন্তু আমাদের যে ডায়েটারি এনজাইম রয়েছে তার উপর কিন্তু কোনোভাবেই কাজ করতে পারে না, এবং সেটা কমপ্লিটলি লার্জ ইন্টেস্টাইনে চলে যাচ্ছে এবং ফার্মেন্টেড হয়ে যাচ্ছে। তাহলে একটা স্টার্চ কিভাবে রেজিস্ট করছে, তাহলে টাইপ গুলো আমরা পড়বো। যে রেজিস্ট্যান্ট যে স্টার্চ রয়েছে তার কিছু টাইপস রয়েছে, যেগুলো কিছু আমরা ন্যাচারালি পেয়ে থাকি, কিছু আমরা চাইলে রেজিস্ট্যান্ট স্টার্চ ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, তাহলে বিভিন্ন বিভিন্ন কিন্তু এর টাইপস রয়েছে, যে ক্ষেত্রে স্টার্চটা কোথাও না কোথাও গিয়ে রেজিস্ট করা পসিবল হয়। তার ফলে কি হবে, ওভারঅল যে ডাইজেশনের প্রসেসটা কিন্তু আটকে যাচ্ছে বা নর্মাল প্রসেসটা কিন্তু থেমে যাচ্ছে, না তো র্যাপিড হচ্ছে না তো স্লো হচ্ছে, কমপ্লিটলি রেজিস্ট হয়ে যায় এবং ডায়েটারি ফাইবারের মতনই এটা অ্যাক্ট করছে এবং
এর অনেক বেনিফিটসও কিন্তু রয়েছে। প্রথমে আমরা RS1 ফিজিক্যালি ইনঅ্যাক্সেসিবল স্টার্চ নিয়ে আলোচনা করব। তো দেখো, আমরা অলরেডি দেখলাম যে রেজিস্ট্যান্ট স্টার্চের কিন্তু 5টা টাইপস রয়েছে। ওকে, তাহলে ফার্স্ট যে টাইপটা রয়েছে সেটাকে আমরা কি বলছি, RS1 বা ফিজিক্যালি ইনঅ্যাক্সেসিবল স্টার্চ। তাহলে এই জাতীয় স্টার্চকে আমরা ফিজিক্যালি ইনঅ্যাক্সেসিবল কেন বলছি? তার কারণ হচ্ছে এই জাতীয় RS1 আমরা কোথায় পেয়ে থাকবো? পাবো হচ্ছে হোল অথবা পার্শিয়ালি মিল্ড যে সমস্ত গ্রেন রয়েছে, সিড রয়েছে, লেগুমস রয়েছে তার মধ্যে। অর্থাৎ আমরা যখন এই জাতীয় গ্রেন, সিড বা লেগুমস খাচ্ছি তখন আমরা কি করছি, এই হোল হওয়ার জন্য বা পার্শিয়ালি মিল হওয়ার জন্য সেটা কিন্তু কমপ্লিটলি রিফাইন্ড হচ্ছে না। আনরিফাইন্ড অবস্থাতে থাকার জন্যই কি হয়ে যাচ্ছে, ওই পার্টিকুলার গ্রেনস এর ভিতরে, সিডস এর ভিতরে বা লেগুমস এর ভিতরে যে স্টার্চি পার্টিকেলটা থেকে থাকে সেটা কিন্তু ওপেন আপ হয়ে থাকছে না। তার ফলে এই জাতীয় ফুড যখন আমরা কনজিউম করব তার ফলে কি হবে, যেহেতু সেল ওয়াল রয়েছে বাইরে একটা, সেটাকে, সেই ব্র্যান্ডটাকে তো আমরা ভাঙিনি, এবং সেই অবস্থাতেই যখন আমরা কনজিউম করছি তার ফলে কি হচ্ছে, ওই ব্র্যান্ডটা থাকার কারণে বা ওই সেল ওয়ালটা থাকার কারণে ওই স্টার্চটা কিন্তু প্রপারলি ওপেন আপ হচ্ছে না বা এক্সপোজ হচ্ছে না কার কাছে, এনজাইমের কাছে। আমরা জানি যে স্টার্চ যখনই আমরা কনজিউম করি আমাদের বডিতে স্টার্চকে ডাইজেস্ট করার এক ধরনের এনজাইম রয়েছে যেটাকে নাম হচ্ছে বলে থাকি অ্যামাইলেজ। এই অ্যামাইলেজ যেটা রয়েছে সেটা কি করে, স্টার্চের উপর রিঅ্যাক্ট করে, দেন স্টার্চকে কিন্তু ভাঙতে স্টার্ট করে দেয়, তাই না? এবং সেটাকে কিন্তু গ্লুকোজ পার্টিকেলের উপরে ভেঙে দিচ্ছে। তাহলে আমরা স্টার্চি ফুড খেলেই আমরা কি করব, অবভিয়াসলি আমাদের বডিতে বা আমাদের ব্লাডে কিন্তু গ্লুকোজের ইনক্রিজ হওয়ার একটা চান্সেস লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু অন্যদিকে আমরা যদি এই জাতীয় হোল অথবা পার্শিয়ালি মিল গ্রেন, সিড বা লেগুমস কে ইনক্লুড করি আমাদের ডায়েটে, তাহলে কি হবে, যখনই এই জাতীয় ফুড ইনটেক করা হবে স্টার্চকে কিন্তু ডাইরেক্টলি এনজাইম এক্সপোজ করতে পারবে না বা ওর উপর অ্যাটাক করতে পারছে না। এবার যেহেতু ওটা এক্সপোজ হচ্ছে না, যার ফলে অ্যামাইলেজ আর উপরে ইম্প্যাক্ট ফেলতে পারছে না, ওটাকে ভাঙতে পারছে না, অর্থাৎ স্টার্চের যে ডাইজেশনটা কিন্তু দেখো রেজিস্ট হয়ে গেল। এবং এটা ফিজিক্যালি ইনঅ্যাক্সেসিবল কেন? কারণ ওভারঅল ফিজিক্যাল যে স্ট্রাকচারটা রয়েছে, ওই ফিজিক্যাল স্ট্রাকচার অর্থাৎ কি হোল হওয়ার জন্য, হোল গ্রেন, হোল সিড, হোল লেগুম বা পার্শিয়ালি মিল হওয়ার জন্য কি হচ্ছে, যে ওই ব্র্যান্ডটা বা সেল ওয়ালটার মধ্যেই স্টার্চটা থাকছে, এবং ওই ফিজিক্যাল ওই ক্যাপাবিলিটিটা বা ওই স্ট্রাকচারটা মেনটেন করার জন্যই কিন্তু কি হয়েছে, স্টার্চটা এনজাইমের কাছে ইনঅ্যাক্সেসিবল হয়ে যাচ্ছে। ওকে, আমরা এক্সাম্পলস হিসেবে কি কি দেখবো, হোল হুইট দেখবো, বার্লি দেখবো, লেন্টিলস দেখবো, বিনস দেখবো, যারা কিন্তু সবই এই RS1 টাইপের মধ্যে পড়ছে। নেক্সট টাইপ দেখো কি রয়েছে, ন্যাচারালি রেজিস্ট্যান্ট অর্থাৎ RS2। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু ওই ব্র্যান্ড থাকার জন্য বা ওই সেল ওয়ালটা বাইরে থেকে যাওয়ার জন্য বা কেউ আনরিফাইন্ড অবস্থায় রেখে দিয়েছে বলে কিন্তু তুমি ওটাকে রেজিস্ট করছো, এরকমটা, এটা আমরা ন্যাচারালি দেখবো। অর্থাৎ মানেই হচ্ছে তাই, তো এই জাতীয় রেজিস্ট্যান্ট স্টার্চ গুলোকে যখন কেউ করবে না, তো তখন কিন্তু সেটা ফার্দার ডাইজেস্ট হওয়ার ক্যাপাসিটি রাখছে। কিন্তু যদি কেউ র ওয়েতে কনজিউম করে থাকে তাহলে তখন সেটা কি হয়ে যাচ্ছে, RS2। ওকে, তাহলে RS2 এর আন্ডারে আমরা কাকে রাখছি, এই ন্যাচারালি রেজিস্ট্যান্ট যারা রয়েছে তাদেরকে রাখতে পারি, যেরকম হতে পারে কোনো র পটাটো, র কর্ন স্টার্চ বা হচ্ছে গ্রিন ব্যানানা, যেহেতু র অবস্থায় রয়েছে যার ফলে কি হচ্ছে, ওই র অবস্থায় থাকার কারণে তাদের যে ইনার স্ট্রাকচারটা রয়েছে সেই স্ট্রাকচারটার উপর কিন্তু অ্যামাইলেজ কাজ করতে পারে না। ওকে, যার ফলে কি হয়ে যায়, সেটা কিন্তু ডাইজেস্ট হয় না আমাদের বডিতে। তাহলে এই জাতীয় রেজিস্ট্যান্স স্টার্চকে আমরা RS2 এর মধ্যে রাখবো। নেক্সট টাইপ দেখো রয়েছে RS3, যেটাকে আমরা রেট্রোগ্রেড স্টার্চ বলবো। এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে এই জাতীয় স্টার্চ কি হয়ে থাকে, তো আমরা তো কুক করছি ফুডকে, ওকে, তাহলে ফুডকে যখন আমরা কুক করব, কুক করার পর আমরা কি হয়, যদি সেটাকে কুল ডাউন করি দেন তারপরে আমরা কনজিউম করি, তাহলে সেই ক্ষেত্রে যেই রেজিস্ট্যান্ট স্টার্চটা পাচ্ছে সেটাকেই আমরা রেট্রোগ্রেডেড স্টার্চ বলবো।
অর্থাৎ কি হচ্ছে, তুমি কোনো স্টার্চি ফুড ধরে নাও, তুমি রাইস ধরে নাও, পাস্তা ধরে নাও, পটাটো ধরে নাও, এর মধ্যে হাই অ্যামাউন্টের স্টার্চ রয়েছে। কারণ আমরা দেখলাম এর আগের স্লাইডে যে পটাটো তো আরএস2 রয়েছে, কিন্তু তুমি যখন ওটাকে কুক করে সাথে সাথে কনজিউম করে নেবে, সেখানে কিন্তু হাই ডাইজেস্টিবিলিটি হয়ে যাওয়ার চান্সেস রয়েছে। কিন্তু যদি তুমি সেটাকে কুল ডাউন করো, দেন তারপরে কনজিউম করো, তখন সেটা কিন্তু এগেন রেজিস্ট করছে ডাইজেশনকে। কিভাবে? দেখো, যখন আমরা জানি যে স্টার্চ কি হয়ে থাকে, জেনারেলি নর্মাল যে ওয়াটারের টেম্পারেচারে তুমি যদি রাখো এবং সেটাতে গোলানোর চেষ্টা করো, তাহলে কিন্তু স্টার্চের মলিকিউল গুলো ব্রেকডাউন হয় না। কিন্তু যখনই তুমি ওয়াটারকে কি করবে, বয়েল করতে স্টার্ট করবে, গরম করতে স্টার্ট করবে, এবং সেই সময়তে তার মধ্যে স্টার্চ পার্টিকেল যদি দিতে থাকো, তাহলে ধীরে ধীরে ওই হিট পাওয়ার কারণে এবং ওয়াটার মলিকিউল গুলো কি করে, ধীরে ধীরে ওই স্টার্চের মধ্যে থাকা অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিন গুলোকে কিন্তু ভাঙতে স্টার্ট করছে। এবং ভাঙতে স্টার্ট করছে, যার ফলে কিন্তু জেলাটিনাইজেশন প্রসেসটা লক্ষ্য করা যায়। কিন্তু তুমি তো কুক করে নিয়েছো, সাপোজ তুমি পাস্তা রান্না করে নিয়েছো, রাইস রান্না করে নিয়েছো, কিন্তু সেটাকে যখন তুমি কুল করবে, তার ফলে কি হবে, প্রথমে আমরা দেখলাম আগে র অবস্থাতে ছিল, র অবস্থাতে আমাদের বডি ওকে ডাইজেস্ট করতে পারছিল না। কিন্তু তুমি যখন একটা বয়লিং টেম্পারেচারে ওয়াটারকে নিয়ে গিয়ে তার মধ্যে স্টার্চকে রাখছো এবং তারপর সেটাকে কুক করছো, তার ফলে কিন্তু কি হয়েছে, জিলাটিনাইজেশন প্রসেস স্টার্ট হয়ে যাচ্ছে এবং ওই স্টার্চের মধ্যে থাকা অ্যামাইলোপেকটিন গুলো কিন্তু ধীরে 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 ব্রেকডাউন হতে স্টার্ট করছে। অতএব স্টার্চের স্ট্রাকচারটা কি হয়ে গেল, অনেক সিম্পল হয়ে গেল। যখনই তুমি গরম অবস্থাতে ওটাকে কনজিউম করবে, সাথে সাথে কিন্তু ডাইজেস্ট হয়ে যাবে সেই স্টার্চটা, কারণ অলরেডি অ্যামাইলোপেকটিন গুলো ভীষণ ভেঙে রয়েছে। কিন্তু যদি সেটাকে কুল ডাউন করো, তাহলে কি হবে, ওই স্টার্চটা যেটা জিলাটিনাইজ হওয়ার আগের স্টেজে ছিল সেইখানে ফিরে যাওয়ার চেষ্টা করবে, অর্থাৎ সে আবার রিঅ্যারেঞ্জ হওয়ার চেষ্টা করবে, কিন্তু কমপ্লিটলি হতে পারবে না। এই যে কন্ডিশনটা বা এই যে ফেজটা, এটা কি আমরা রেট্রোগ্রেডেড স্টার্চ বলছি। অর্থাৎ সে আবার রিঅ্যারেঞ্জ, রিক্রিস্টালাইন হওয়ার চেষ্টা করবে, কিন্তু কমপ্লিটলি হতে পারছে না। তাহলে কি হলো, এমন একটা পরিস্থিতিতে এসে পৌঁছালো কুল হওয়ার পর, সে কুকিং এর আগের অবস্থায় যেরকম ছিল র অবস্থায় সাথেও ফিরতে পারছে না, এবং এক্স্যাক্টলি কুকিং হওয়ার পরের যে অবস্থায় ছিল তাতেও নেই, কারণ সে আবার রিঅ্যারেঞ্জ হওয়ার চেষ্টা করেছে। তাহলে এমন অবস্থায় যখন সে একটা স্ট্রাকচার বানিয়ে নিচ্ছে, এই জাতীয় স্ট্রাকচার থাকার জন্য আমরা যখন কুল হয়ে যাওয়া, হয়তো অনেক সময় আমরা টিফিন বক্সে ক্যারি করি রাইস, পাস্তা এই জাতীয় খাবার, তো কুক করার পর অনেকটা ঠান্ডাই হয়ে যায়, তো তখন সেই জাতীয় খাবার যদি আমরা ইনটেক করি, তাহলে কিন্তু সেটা কি করছে, সেই স্টার্চটা কিন্তু আমাদের ডাইজেশনকে অনেকটা মাত্রাতে কিন্তু কমিয়ে দিচ্ছে, অর্থাৎ স্টার্চের ডাইজেশনটা প্রপারলি হচ্ছে না, ওটাকে রেজিস্ট করে দিচ্ছে। কারণ ওই যে স্ট্রাকচারটা তৈরি হলো, এই স্ট্রাকচারটাই, অর্থাৎ এই যে রেট্রোগ্রেডেড যে ফর্মটা রয়েছে, এই রেট্রোগ্রেডেড ফর্মটা কিন্তু আমাদের অ্যামাইলেজ যে এনজাইম রয়েছে সেটা কিন্তু ইজিলি আইডেন্টিফাই করতে পারে না, কারণ এটা পরে তৈরি হয়েছে, এটা পরে রিঅ্যারেঞ্জ হয়েছে। এই পার্টিকুলার এই সাবস্টেন্সটাকে কিন্তু অ্যামাইলেজ চিনতে পারবে না, ভাঙতেও পারবে না, যার ফলে কি হচ্ছে, ডাইজেশন যেটা রয়েছে সেইটা কিন্তু রেজিস্ট হয়ে যাচ্ছে। অতএব এই জাতীয় স্টার্চও কিন্তু কি বলা যেতে পারে, আমরা ইজিলি ডায়াবেটিক পেশেন্টকে দিতেই পারি এরকম ভাবে রাইস, পটাটো, পাস্তা, চাউমিন এগুলোকে কুক করে, তাহলে স্টার্চি ফুডও খাওয়া হবে, কিন্তু রেট্রোগ্রেডেড অবস্থায় তুমি এমন ভাবে সেটাকে কনভার্ট করে দিচ্ছ, যার ফলে কি হচ্ছে, সেটা কিন্তু ফার্দার আমাদের বডি আইডেন্টিফাই করে সেটাকে ডাইজেস্ট করতে পারছে না। দেখো নেক্সট টাইপ যেটা রয়েছে সেটাকে আমরা কি বলতে পারি, RS4 বা কেমিক্যালি মডিফাইড স্টার্চ। তাহলে এইখানে কি হয়ে থাকে, তুমি এগেন কি করছো, কিছু ইন্ডাস্ট্রিয়াল প্রসেসিং এর মাধ্যমে কি করা যেতে পারে, কিছু স্টার্চি ফুডের মধ্যে তুমি কিছু মডিফিকেশন করছো, এবং ওই প্রসেসিং এর মাধ্যমে তুমি স্টার্চি ফুড যেগুলো ন্যাচারালি একদমই রেজিস্ট্যান্ট নয়, তাহলে সেই ফুডের মধ্যে তুমি প্রসেসিং করে তুমি এই জাতীয় রেজিস্ট্যান্ট স্টার্চি ফুড ক্রিয়েট করতে পারো। নেক্সট টাইপ যেটা হচ্ছে, ইটস ভেরি ইম্পর্টেন্ট, অ্যামাইলোজ লিপিড কমপ্লেক্স, যেটা জেনারেলি আমরা দেখে থাকি। যেরকম দেখবে আমরা যখন পোলাও রান্না করি, পায়েস রান্না করি, হ্যাঁ, তো তখন আমরা কি করি, যখন চালটাকে আমরা ওই ফুটন্ত জলের মধ্যে দিচ্ছি, তখন কিন্তু এমনি এমনি দিয়ে দিই না, তখন আমরা কিছুটা অয়েল বা হচ্ছে অনেক সময় ঘি এই জাতীয় ফ্যাট কিছু মিশিয়ে দিচ্ছি। বা চাউমিন যখন আমরা কুক করবো, জলে দেব বা পাস্তা দেব, তখন কিন্তু আমরা একটু অয়েল দিয়ে দিচ্ছি, জলের মধ্যে হোক বা ভালোভাবে
মিশিয়ে আমরা দিচ্ছি, যার ফলে কি হচ্ছে ওই যে ফ্যাট কম্পোনেন্টটা থাকলো ওইটা কি করবে, যখনই আমি কি বললাম যে স্টার্চ কিন্তু নর্মালি, অর্থাৎ স্টার্চের যে ইনার কম্পোনেন্ট অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিন, ওটা কিন্তু নর্মাল যে ওয়াটারের টেম্পারেচার, আমাদের রুম টেম্পারেচারের জলে কিন্তু ও ভাঙে না, সলিউবল হয় না, ইট ইজ ইনসলিউবল ইন নর্মাল টেম্পারেচার অফ ওয়াটার। কিন্তু যখনই তুমি ওই ওয়াটারটাকে বয়েল করছো এবং সেই অবস্থায় স্টার্চ দিচ্ছ, তাহলে অবভিয়াসলি ও ভাঙবে। কিন্তু যদি তুমি তার মধ্যে কোনো লিপিড কমপ্লেক্সকে অ্যাড করে তারপরে ওই বয়েল হওয়া ওয়াটারের মধ্যে ওই স্টার্চের কম্পোনেন্টটাকে দাও, তাহলে কিন্তু এগেইন রেজিস্ট্যান্ট স্টার্চ তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। ওকে, কি হয় যে আমরা জানি যে অ্যামাইলোজ বা অ্যামাইলোপেকটিনের যে স্পাইরাল যে ওভারঅল একটা স্ট্রাকচার রয়েছে বা একটা স্ট্র্যান্ড রয়েছে, সেই স্ট্র্যান্ড গুলোর মধ্যে ওই ছোট ছোট ফ্যাটের মলিকিউল গুলো কি হচ্ছে, আটকে যাচ্ছে। যখনই ওয়াটার আসছে ওই ফ্যাট গুলো এসে কি করছে, আগে এসে ওই জায়গাগুলোকে ব্লক করে দিচ্ছে, যার ফলে ওয়াটার আর ফ্যাট আমরা জানি যে একসাথে তো থাকে না, তো যার ফলে ফ্যাট থাকার কারণে ওয়াটার ওগুলোকে ভাঙতে পারছে না এবং কি হচ্ছে আরো স্ট্রং একটা বন্ড তৈরি হয়ে যাচ্ছে। যার জন্য দেখবে আমরা যখন এই পোলাও বলো বা ফ্রাইড রাইস বলো, এই জাতীয় খাবার যখন আমরা রান্না করি, আমরা চাই যে চালটা অতিরিক্ত যেন কুক না হয়ে যায়, এবং অতিরিক্ত যাতে না হয়, অতিরিক্ত কখনই হবে যখন জিলাটিনাইজেশন প্রসেসটা কমপ্লিটলি হয়ে যাবে। তাহলে কমপ্লিট আমরা হতে দিতে চাইছি না, আমরা চাইছি 70% মতন কুক করতে, দেন তারপরে ফার্দার ওটাকে আমরা আরো কুকিং এর সময় প্রসেসিং করব। তাহলে ওই যে 70% 80% কুক করে রেখে দিচ্ছি, তার জন্যই দরকার হচ্ছে কি এই পার্টিকুলার অয়েলটা, যেখানে কি করছে অয়েল বা ওই ফ্যাটটা থাকার কারণে ওই রাইসটার মধ্যে হোক, কোনো পাস্তা হোক, কোনো চাউমিন হোক, ওটা কি করছে, একটা কমপ্লেক্স তৈরি করছে, এটাকে আমরা অ্যামাইলোজ লিপিড কমপ্লেক্স বলতে পারি। যার ফলে কি হচ্ছে রেজিস্ট্যান্স ক্রিয়েট হচ্ছে বা রেজিস্ট্যান্স স্টার্চ তৈরি হচ্ছে, এটাকে আমরা RS5 বলতে পারি। নেক্সট আমরা রেজিস্ট্যান্স স্টার্চের কিছু বেনিফিটস নিয়ে আলোচনা করে নেব। দেখো, ফার্স্ট বেনিফিট বলছে কি ইমপ্রুভস গাট হেলথ। অবভিয়াসলি যেহেতু আমরা দেখেছি প্রথমেই ডেফিনেশনে রেজিস্ট্যান্স স্টার্চ ডায়েটারি ফাইবারের মতন রোল প্লে করে থাকে, তাহলে ডায়েটারি ফাইবারও যেমন আমাদের গাটের হেলথকে ভালো রাখে, রেজিস্ট্যান্স স্টার্চও হেল্প করে থাকবে। কিভাবে করবে? খুবই ইজি। আমরা জানি যে যখনই আমরা এই জাতীয় ডায়েটারি ফাইবার বা রেজিস্ট্যান্স স্টার্চ ইনটেক করব, তখন সেটা আমাদের স্মল ইন্টেস্টাইনে ডাইজেস্ট হয়ে অ্যাবজর্ব হবে না, সেটা ডাইরেক্টলি কোলনে বা লার্জ ইন্টেস্টাইনে যাবে এবং সেখানে ফার্মেন্ট হয়ে যাওয়ার পর কিছু শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড তৈরি হবে, যেগুলো কি করবে যে আমাদের গাটের মধ্যে থাকা যেসব হেলথফুল বা যে সমস্ত ভালো ব্যাকটেরিয়া রয়েছে, গুড ব্যাকটেরিয়া রয়েছে, তাদেরকে আমরা প্রোবায়োটিক্স বলতে পারি, তাদের কিন্তু গ্রোথে হেল্প করছে। যার ফলে ব্যাড যে সমস্ত ব্যাকটেরিয়া গুলো রয়েছে তাদের গ্রোথ অনেক কমে যায় এবং ওভারঅল গাট হেলথ কিন্তু ইমপ্রুভ হয়। কন্ট্রোলস ব্লাড সুগার লেভেল। অবভিয়াসলি স্টার্চি ফুড কিন্তু ব্লাড সুগার কি করতে পারে, বাড়িয়ে দিতে পারে। ওকে, কারণ আমরা জানি স্টার্চি ফুড বেশি ইনটেক করলে কি হয়, যে অ্যামাইলেজ এনজাইম রয়েছে সে বেশি বেশি করে সেগুলোকে ভাঙে এবং ব্লাডে গ্লুকোজের মাত্রাকে কিন্তু বাড়িয়ে দেয়। কিন্তু রেজিস্ট্যান্ট স্টার্চ যেহেতু স্টার্চের যে ওভারঅল ডাইজেশন বা নর্মাল প্রসেস রয়েছে সেটাকে রেজিস্ট করছে, তাই কি হয়ে যাচ্ছে, ব্লাড সুগার লেভেল কিন্তু অতটাও বাড়বে না, কারণ আলটিমেটলি গ্লুকোজ এত ভাঙছে না, বলে ব্লাড সুগার লেভেল কিন্তু ইজিলি কন্ট্রোল করা পসিবল হয়ে যাচ্ছে। হেল্পস ইন ওয়েট ম্যানেজমেন্ট। অবভিয়াসলি যখনই কোনো ওবেস পার্সন সে তার ওয়েট ম্যানেজমেন্টের জন্য এই জাতীয় রেজিস্ট্যান্ট স্টার্চ ইনটেক করতে থাকবে তার ডায়েটের মধ্যে, তখন কি হবে, তার কিন্তু ওই গ্লুকোজে যেহেতু এটা ডাইরেক্টলি ডাইজেস্ট হচ্ছে না, খুব র্যাপিডলি ডাইজেস্ট হয়ে যাচ্ছে না, তার ফলে কি হয়, অনেকক্ষণ অব্দি তার কিন্তু স্যাটাইটি ফিল হয়ে থাকে। অর্থাৎ ওই জাঙ্ক ফুড খাওয়া বা হচ্ছে ঘন ঘন খাবার যে একটা হ্যাবিট, যার ফলে কিন্তু আমাদের ওয়েট ম্যানেজ করতে প্রবলেম হয়, তো সেই জিনিসটা কিন্তু কন্ট্রোল করতে কে হেল্প করছে, এই রেজিস্ট্যান্স স্টার্চ হেল্প করছে। এছাড়াও হার্ট হেলথকে অবভিয়াসলি ভালো রাখছে, কারণ আমরা জানি যে এই জাতীয় স্টার্চি ফুড যখন আমরা ইনটেক করছি তার ফলে কি হচ্ছে, যেমন ব্লাড সুগার কন্ট্রোল হচ্ছে, তার ফলে ওই এক্সেস অ্যামাউন্টে কার্বোহাইড্রেট জমে গিয়েও কিন্তু আমাদের বডিতে ফ্যাটে কনভার্ট হচ্ছে না, কারণ অতিরিক্ত ফ্যাটও কিন্তু কি করতে পারে, আমাদের আর্টারিজ গুলোকে চোক করে দিতে পারে এবং সেখান থেকে অ্যাথেরোস্ক্লেরোসিস বা
কোরোনারি হার্ট ডিজিজ হওয়ার চান্সেস লক্ষ্য করা যায়, তাহলে সেটাকে কিন্তু প্রিভেন্ট করতে হেল্প করছে এবং ইনসুলিন সেন্সিটিভিটি ইমপ্রুভ করছে। অবভিয়াসলি আমরা জানি যে ইনসুলিন সেন্সিটিভিটি যাদের বেশি হচ্ছে তারা কিন্তু প্রি ডায়াবেটিক অবস্থাতে থাকছে এবং সেটা মেনটেন না করতে পারলে কি হয়, ডায়াবেটিস হয়ে যাওয়ার চান্সেস থাকে। তাহলে যেহেতু রেজিস্ট্যান্স স্টার্চকে ইনটেক করবে, তার ফলে কি হবে, ইনসুলিনকে কিন্তু কি করতে হবে, কম কাজ করতে হবে। কারণ আমরা জানি যত বেশি ব্লাডে গ্লুকোজ থাকবে সেটাকে রেগুলেট করার জন্য ইনসুলিন কি করবে, কাজ করবে। যদি তুমি ওই রেজিস্ট্যান্স স্টার্চ ইনটেক করতে থাকো তাহলে কি হবে, অবভিয়াসলি নর্মাল ডাইজেশন হচ্ছে না, গ্লুকোজ নেই, ইনসুলিনের কিন্তু সেই সেন্সিটিভিটি কমছে, তো বিটা সেলস গুলো এক্সস্টেড হচ্ছে না, ডায়াবেটিক হওয়ার চান্সেস অনেকটাই কন্ট্রোল হয়ে যাচ্ছে বা প্রিভেন্ট হয়ে যাচ্ছে। তাহলে এইগুলো হচ্ছে কিছু রেজিস্ট্যান্স স্টার্চের ইম্পর্টেন্ট বেনিফিটস। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ক্লাসটির পিডিএফ পেতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেল টিউটর হোম সায়েন্সকে জয়েন করে রাখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।